দর্শক, সংবাদ পর্যালোচনায় আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয়বস্তু ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে দুর্বৃত্তরা হামলা করেছেন, সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানব সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদক রফিকুল রঞ্জুর কাছ থেকে। রফিকুল রঞ্জু, কেমন আছেন? জি, ভালো আছেন। গতকাল ত্রিপুরার আগরতলায় যে বাংলাদেশ সহকারী হাইকমিশনে যে হামলা হয়েছে, এগুলো করলো কারা? এগুলো তো ঘোষণা দিয়েই করেছে। ওখানে আমরা দেখা যাচ্ছে যে ওইখানে বিএসপি, বিশ্ব হিন্দু পরিষদের কয়েকটি সংগঠন, হিন্দু সংঘর্ষ সমিতি, হিন্দু জাগরণ মঞ্চ, এরকম কয়েকটি সংগঠন তারা ওখানে কর্মসূচি দিয়েছিল, বিক্ষোভ কর্মসূচি। আমাদের সহকারী হাইকমিশনের প্রায় 500 গজ দূরে তারা বিক্ষোভটা শুরু করে। পরবর্তীতে সেখান থেকে একটা দল তারা স্মারকলিপি দেওয়ার জন্য আমাদের হাইকমিশনের তারা প্রবেশ করে। পরে আরও কিছু যারা বিক্ষোভকারী ছিল তারা সেই দরজা এবং প্রতিবন্ধকতা ভেঙে ভিতরে ঢুকে তারা সেখানে হামলা চালে কিছু ভাঙচুর হয়েছে, পতাকা পোড়ানো এবং পতাকার স্ট্যান্ড ভেঙেছে, এই ধরনের ঘটনা ঘটেছে। বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলাটাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের নিজস্ব হাই কমিশনের থেকে এই ঘটনাটি ঘটছে। শুধু পতাকা ছেড়ে না, এটা হচ্ছে যে একটা কূটনৈতিক মিশন, যে একটি দেশে আরেকটি দেশের যখন কূটনৈতিক মিশন থাকে সেখানে যে অঙ্গন থাকে, প্রেমিসের মধ্যে অন্য কেউ যে এভাবে আগ্রাসন চালানো, এটাই হচ্ছে যে একটা বড় ধরনের অন্যায় এবং সেই দেশের সার্বভৌমত্বের প্রতি একটা আঘাত হিসেবে বিবেচনা করা হয়। ফলে ঘটনাটা হয়তো ব্যাপক ধ্বংসাত্মক কিছু হয়নি, কিন্তু এটা অনেক বড় ঘটনা কূটনৈতিক সম্পর্কের দিক থেকে এবং সার্বভৌমত্বের বিবেচনার জায়গা থেকে। আমরা দেখছি যে এই ঘটনাটির পর ভারতীয় যে গণমাধ্যম, তাদের প্রতিক্রিয়াটা আপনি আপনার কাছে কেমন দেখছেন? ভারতীয় গণমাধ্যমের যে প্রতিক্রিয়া, তারা তো সবসময় সবসময় বলতে হচ্ছে গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশের প্রতি এক ধরনের বিরূপ তাদের আচরণ, এবং সেখানে সাংবাদিকতার যে ধরনের মানদণ্ড আমরা রক্ষা করি, সেক্ষেত্রে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে সেই মানদণ্ড রক্ষা করার দিকটা দেখা যায়নি, বিশেষ করে বাংলাদেশ ইস্যুতে। তো এক্ষেত্রেও আসলে খুব একটা হয়নি, তারা খুব বেশি প্রচারও করেনি বিষয়টা, এবং কাভারেজ খুব একটা গুরুত্বপূর্ণভাবে দিয়েছে এরকম আমার নজরে ওভাবে আসেনি। বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতিগুলো দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে এই ঘটনার পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিষয়টিকে আপনার কাছে যথাযথ উপযুক্ত বলে মনে করছেন কিনা? প্রাথমিকভাবে তো ঠিকই আছে যে তারা দুঃখ প্রকাশ করেছে এবং যে এটার বিষয়ে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে, তো সেটা তাদের তো করা দরকারই ছিল এবং সেটা তারা করেছে। এবং আজকের খবর হচ্ছে যে জানা যাচ্ছে যে এখন পর্যন্ত কয়েকজনকে তারা গ্রেপ্তার করেছে, মামলা করার প্রক্রিয়া করছে। তো এটা একটা পজিটিভ দিক ভাবা যায়। কিন্তু আবার বাংলাদেশের পক্ষ থেকে যে অভিযোগগুলো তোলা হচ্ছে এবং বাস্তবতা যেটা আমরা স্থানীয় সূত্র এবং অন্যান্য সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যেভাবে দেখছি, যে যখন তারা হামলা করতে যায়, ওইখানে হামলাকারীরা হিন্দুত্ববাদী পরিচয়ে যারা আছে, তো তখন সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল, কিন্তু তারা তাদেরকে প্রবেশ করতে দিয়েছে। এবং বাংলাদেশের পক্ষ থেকেও সেই অভিযোগটাই করা হয়েছে যে ওখানে আসলে ভালো তাদেরকে ঠেকানোর বা প্রতিরোধ করার কোনো চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনী বা ওখানকার কর্তৃপক্ষ করেনি। ফলে তারা যে এটা পরিকল্পিত হামলা বলছে, বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা পরিকল্পিত হামলা এবং এটা তাদেরকে হামলা করতে দেয়া হয়েছে। ফলে এই অভিযোগ যে আমাদের সরকারের পক্ষ থেকে করা হয়েছে, এটার জবাবও যে ভারতকে দিতে হবে, যে বাস্তবতাও সেরকমই দেখা যাচ্ছে যে তাদেরকে আসলে প্রতিরোধ করার চেষ্টা করা হয়নি। পরবর্তীতে তারা নিরাপত্তা বৃদ্ধি করার চেষ্টা করছে এবং দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি করছে, কিন্তু এটার মধ্যে যে একটা অনিরাপত্তা বোধ আমাদের কূটনীতিকদের মধ্যে তৈরি হয়েছে, এটা দূর করার জন্য ভারতকে আসলে আরও বেশি কিছু করতে হবে। ভারতে আমাদের বাংলাদেশে অন্যান্য যে দূতাবাসগুলো রয়েছে, সেগুলোতে নিরাপত্তা জোরদার করা কি বাড়ানো হয়েছে কিনা? ভারতের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা বৃদ্ধি করেছে। এখনও বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া আমরা জানতে পারিনি। এর মধ্যে শুধু আগরতলা তো নয়, কলকাতার আমাদের হাইকমিশনেও যে ধরনের ঘটনা এর আগে ঘটেছে, মুম্বাইতে আমাদের হাইকমিশনের পাশে ঘটেছে। এবং মুম্বাইয়ের ঘটনাটার ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ বা উল্লেখ করার মতো, সেটা যে কোনো দেশের হাইকমিশন বা দূতাবাস বা এম্বাসির পাশে যদি কোনো ধরনের বিক্ষোভ বা এই ধরনের বড় কোনো কর্মসূচি হয়, জনসমাবেশের কর্মসূচি হয়, তাহলে যে দেশে ঘটনাটা ঘটছে সেই দূতাবাসকে আগের থেকে সেই দেশের সরকারের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের একটা কর্মসূচি সেখানে আছে, সেটা তাদেরকে জানিয়ে দেওয়া হয় বা সতর্ক করা। কিন্তু মুম্বাইয়ের যে ওখানে ঘটনাটা ঘটেছে, বিক্ষোভ হয়েছে এবং এম্বাসির কাছাকাছি, সেটা
তাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে আমরা জানতে পেরেছি যে ওখানকার যে হাইকমিশনের যে কর্মকর্তারা বা এই খবরটা জেনেছেন স্থানীয় সংবাদ মাধ্যমে এবং সাংবাদিকদের কাছ থেকে, কিন্তু তারা রাষ্ট্রের পক্ষ থেকে এটা আগে জানতে পারেননি। গতকাল মমতা ব্যানার্জি একটি মন্তব্য করেছেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী দেওয়ার জন্য। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, তার এই মন্তব্যটি কিভাবে দেখছেন? এটা আমার কাছে মনে হয়েছে এটা একটু উস্কানিমূলক বক্তব্য তার, এবং বরাবরই উনি যে পপুলিস্ট বক্তব্য দেওয়ার চেষ্টা করেন সেইটার ধারাবাহিকতা এই ধরনের কথা বলেছেন। তবে হচ্ছে আরেকটি দেশ সম্পর্কে বলার ক্ষেত্রে তারা অবশ্যই সংযত এবং সতর্ক হওয়া উচিত ছিল যে এখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার মতো কোনো পরিবেশ কি আসলে বাংলাদেশে তৈরি হয়েছে? যে বাংলাদেশ সম্পর্কে জানে, বাংলাদেশে শুধু অবস্থান করে না, বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর রাখলে তারা অবশ্যই জানতে পারবে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি এখনও এখানে যে এখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা যেতে পারে বা লাগতে পারে। ফলে এইটা উস্কানিমূলক, এবং যাতে হচ্ছে যে আমাদের এইখানে উত্তেজনা বৃদ্ধি পায় এবং সেই উত্তেজনা বৃদ্ধির সাথে তাদের কোনো স্বার্থ বা সম্পর্ক থাকতে পারে, এটা সন্দেহ করা যেতে পারে যে বাংলাদেশের মানুষ যদি উত্তেজিত হয় এবং হচ্ছে যে সেখানে যদি অন্যরকম আইন শৃঙ্খলার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটে বা সাম্প্রদায়িক কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটা তৈরির তারা চেষ্টা করছে কিনা এসব বক্তব্য বা উস্কানির মধ্যে দিয়ে, সেটা আসলে সন্দেহ করার সুযোগ আছে। বাংলাদেশ ভারতের টানাপোড়েনটা কি দিন দিন বাড়ছে? 5 আগস্টের পর থেকে এটা বৃদ্ধি পাচ্ছে ক্রমাগতভাবে, সেটা দেখা যাচ্ছে। এটা প্রশমিত হচ্ছে না, একের পর এক ঘটনা ঘটছে এবং বরাবরই হচ্ছে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিত করার চেষ্টা চলছে। বিশেষ করে আমাদের এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেই সরকার এক ধরনের সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি, এই প্রচারটা ভারতের পক্ষ থেকে আছে, মিডিয়া এবং সরকার এবং অন্যান্যদের সুশীল সমাজের একটা বড় অংশের পক্ষ থেকে। ভারতীয় মিডিয়া যেই প্রোপাগান্ডা ছড়াচ্ছে তার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমরা তেমন কোনো মন্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং পররাষ্ট্র উপদেষ্টা থেকে মানে নজির, মানে এক ধরনের দেখা যাচ্ছে যে উনি একটু নিউট্রাল জায়গা থেকেই কথা বলছেন। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে আরও একটু সক্রিয় হওয়া দরকার। যে অপপ্রচারগুলো হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং আমরাও দেখতে পাচ্ছি যে ভারতের মিডিয়া এবং হচ্ছে যে তাদের কর্তৃপক্ষের লেভেল থেকে যে ধরনের কথাবার্তা হচ্ছে, সেগুলোর বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের তথ্য মন্ত্রণালয় এদের আরও বেশি সক্রিয় হওয়া দরকার। ভারত বাংলাদেশে যে টানাপোড়েন চলছে, এটা সমাধানের জন্য বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কি করা উচিত? আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে যে ধরনের প্রতিবাদ জানানো এবং হচ্ছে যে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া, যে ধরনের আইনের ব্যত্যয় যেগুলো ঘটছে সেগুলোর পরিপ্রেক্ষিতে শক্ত অবস্থান নেওয়া দরকার এবং পাশাপাশি এই বিবেচনাটাও থাকা দরকার যে হ্যাঁ ঠিক আছে, সম্পর্ক যেন ডিটোরিয়েট না করে, মানে আরও খারাপ না হয়, সেই জায়গাটার চেষ্টাটা সরকারের পক্ষ থেকে থাকা দরকার, দুই দেশের সরকারের পক্ষ থেকেই। কারণ আমরা প্রতিবেশী এবং চাইলে আমরা এই জায়গাগুলো থেকে এই প্রতিবেশী সরানোর কোনো সুযোগ নেই। ফলে আমাদের একটা সুসম্পর্কের মধ্য দিয়েই দুই দেশকে হচ্ছে একটা উন্নয়নের দিকে, সমৃদ্ধির দিকে, সুসম্পর্কের দিকে এগিয়ে যেতে হবে। সেই ভাবনাটা আমাদের মধ্যে থাকা দরকার দুই দেশের মধ্যেই। তা আমি মনে করি যে বাংলাদেশের পক্ষ থেকেও সেই চেষ্টাটা যাতে থাকে বা সেই জেস্টার যেন থাকে যে হ্যাঁ আমরা উগ্র না, কেউ উগ্র আচরণ করলেও আমরা শান্তভাবেই সেই জায়গাটাকে হচ্ছে আইনানুগভাবে দেখতে চাই, মানবিক দৃষ্টিকোণ থেকে এবং রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকেই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে দিল্লিতে একটি সেফ স্থানে অবস্থান করছেন আমরা জানি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে একটি বৈঠক হওয়ার কথা বাংলাদেশ এবং ভারতের। সেই বৈঠকে কি শেখ হাসিনা সম্পর্কে বাংলাদেশ জানতে চাইবে বা এই ধরনের কোনো তথ্য কি আপনাদের কাছে আছে কিনা? হ্যাঁ, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ধরনের কথা বলা হয়েছে যে উঠতে পারে ওই বৈঠকে। তার যে বৈঠকটা হবে ডিসেম্বরের দিকে, সেই ডিসেম্বরে হচ্ছে দুই দেশের সম্পর্ক নিয়ে অনেকগুলো দিক উঠবে এবং সেক্ষেত্রেও শেখ হাসিনার বিষয়টি তারা আলোচনায় তুলতে পারেন বলে একটা আভাস পাওয়া গেছে যে তারা এই বিষয়টা উঠাবে। এই অন্তর্বর্তী সরকারের এই এতদিনের এই কয়েক মাসের যেই আমরা সরকার তারা চালাচ্ছেন, এর মধ্যে থেকে আমরা কখনোই শেখ হাসিনা সম্পর্কে ভারতের কাছ থেকে কোনো তথ্য বা কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখিনি। এইটার কারণ কি বলে মনে করছেন? ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের যে বলার সেই জায়গার মধ্যে আইনানুগ ভিত্তি, সেরকম শক্ত ভিত্তি আছে বলে আমার কাছে মনে হয় না। এই কারণে হয়তো তারা হচ্ছে বিষয়টা একটু দূরত্ব রাখছে এবং
ওই দূরত্বটা রাখার মধ্যে দিয়েও একটা সম্পর্ক রাখার চেষ্টা হচ্ছে দেশের মধ্যে দিয়ে। কিন্তু যদি হচ্ছে সরাসরি তাকে সামনে নিয়ে আসে, তাহলে হয়তো বাংলাদেশের সাথে সম্পর্কটা তাদের আরও বেশি খারাপ হতে পারে এবং আন্তর্জাতিকভাবেও জিনিসটা দৃষ্টিকটু হতে পারে। এটা ভারত এই বিবেচনাগুলো থেকেই হয়তো তাকে আসলে আড়ালে রাখছে। ধন্যবাদ রফিকুল রঞ্জু, সংবাদ পর্যালোচনায় আপনাকে আসার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংবাদ পর্যালোচনা এই ছিল আজকের, এবং আগামীতে আমরা আবারও একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন। দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।